দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আবারও দৈনিক আমাদের পাথরঘাটা ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছি উত্তাল সমুদ্রের ঢেউ তরঙ্গ নিয়ে বিষখালী নদীর একদম কিনারে। আমরা বিষখালী নদীর মধ্যে রয়েছি এবং আপনারা যা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি আসছে। আমরা এর মধ্যেও কিন্তু আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য কাভার নিউজ কাভারেজের জন্য কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু এসেছি এবং আপনারা জানেন যে তথ্য সংগ্রহ করার জন্য আমরা সাংবাদিকরা কিন্তু সবসময় কিন্তু আপনাদের জানিয়ে থাকি, জানানোর চেষ্টা করি যে যাতে করে বন্যা দুর্যোগ শ্রীধর আয়লা যে সমস্ত বন্যা আমাদের ইতিমধ্যে আমাদের মাঝখান থেকে গিয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য। এবং আজকে আমরা কিন্তু রয়েছি ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে একদম সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য, সরাসরি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর জন্য কিন্তু আমরা একদম নদীর কিনারে চলে আসছি এবং সেখানে যে তাণ্ডব সমুদ্রের পানির যে গর্জন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটি হচ্ছে আপনাদের বরগুনার এই অবস্থান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা আজ সন্ধ্যা মধ্যরাত নাগাদ কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু আসলে পাথরঘাটার এই অঞ্চল পেরেছি এটি কলকাতা ওই অঞ্চল যাওয়ার হলেও আমাদের কিন্তু এই পায়রা কলাপাড়া খেপুপাড়া এই অঞ্চলে কিন্তু আসলে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এই অঞ্চলটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের বরগুনা এই অঞ্চল কিন্তু সবসময় কিন্তু ঝুঁকিতে থাকে, কারণ হচ্ছে এটা চারপাশে হচ্ছে নদী, বিষখালী বলেশ্বরের মাঝখানে আমরা হচ্ছে বরগুনার পাথরঘাটার মানুষগুলো এবং এই উপকূলীয় মানুষগুলো কিন্তু আসলে সবসময় কিন্তু আসলে ঝুঁকির মধ্যে থাকেন। এখানে কিন্তু আমরা যে বেরিবাটি দেখতে পাচ্ছি, বেরিবাটি আসলে অত্যন্ত নড়বড়ে এবং এই বেরিবাদের যে অবস্থা সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাস এবং জোয়ারের পানি চাপ সেটি কিন্তু আসলে স্বাভাবিক কিন্তু নেই এবং এটি কিন্তু আসলে অস্বাভাবিক অবস্থায় আছে এবং এখানে কিন্তু যে উত্তাল রয়েছে সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এখানের পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এই বেরিবাদের এখন পর্যন্ত বেরিবাদের আশপাশে কোনো মানুষ তারা সকলেই আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং আশেপাশের বেরিবাদ কিন্তু আসলে ভেঙে যেতে পারে যে কোনো সময় এবং বেরিবাদ ভাঙলে কিন্তু কাকসিরার মানুষের কিন্তু আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফসলি জমি থেকে শুরু করে কাকসিরার সাধারণ মানুষ, বাজার থেকে সকল কিছু কিন্তু আসলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আসলে 10 ফুট উচ্চতার পানি এইখানে যে আয়রা এটা পানির যে এটা কত ভয়াবহ কিন্তু এটি কিন্তু খুবই দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই পানির যে ঢেউয়ের যে উত্তাল সেটি কিন্তু আসলে খুবই এবং ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। আপনারা যারা দেখছেন একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আসলে বিষখালী নদীর অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমরা একটু কিছুক্ষণ পরে বলেশ্বর নদীর পাড়েও আপনাদেরকে নিয়ে যাবো এবং সেই বলেশ্বর নদীর পাড়ের কি অবস্থা সেটি আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি নাজমুল ইসলাম সৈকত। আপনারা জানেন যে দৈনিক আমাদের পাথরঘাটা থেকে আমরা সর্বসময় আবহাওয়া নিয়ে কিন্তু বেশ তথ্য আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিবাদের যে ভাঙার যে অবস্থা লাইভটা আমরা এখানেই কন্টিনিউ করছি। এখান থেকে আপনারা একটু কষ্ট করে একটু দেখেন যে বাঁধের আশপাশের যে মাটিগুলো সেটি কীভাবে খসে খসে পড়ছে এবং সেটি বন্যা যখন অবস্থা তখন কিন্তু পানির অবস্থা আরো বাড়তে পারে এবং তখন কিন্তু আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। দর্শক যারা দেখছেন আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এটা কিন্তু খুবই ঢেউয়ের যে বাড়িটা মানে ঢেউয়ের যে তোড়জোড় সেটি কিন্তু বলে দেয় যে আসলে আজকে রাতের যে রেমাল সেটি কতটা ভয়াবহ অবস্থান নিতে পারে। এই মুহূর্তে কিন্তু আসলে নদী কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত অবস্থা রয়েছে এবং এখানের অর্থাৎ যে বেরিবাদ রয়েছে সেটি কিন্তু আসলে রয়েছে একটা জায়গা থেকে কয়েকটা জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু জায়গা থেকে এরকম নড়বড় অবস্থা রয়েছে এবং সেখানে কিন্তু আসলে মানুষের কিন্তু অবস্থা কিন্তু ঠিক আছে চলো আগে ভালো ছিল। সেখানে দর্শক আমাদের মোবাইলের উপরে ক্যামেরার যে লেন্স সেখানে কিন্তু পানি পড়ার কারণে কিন্তু আসলে আপনাদেরকে আমরা লাইভে অনেক সময় একটু আলোটা সঠিক এখন ঠিক আছে।
দর্শক আমরা কিন্তু পানি কিন্তু পাচ্ছি, আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের নিচে কিন্তু পানি রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে করে বাড়া শুরু করছে আবারও, এবং এটা কিন্তু আসলে আজকে রাতের মধ্যে কিন্তু আরো বাড়বে, এবং এটি কিন্তু মধ্যরাত নাগাদ যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সেটি কিন্তু আঘাত আনবে, এবং সেটির যে আঘাতের অবস্থান যে এখন আপনাদেরকে এই মুহূর্তে বলি সেটি হচ্ছে দর্শক এটি কিন্তু যে বর্তমানে অবস্থা রয়েছে সেটি কিন্তু বরগুনার এই যে খেপুপাড়া কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, এবং এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের, এবং সেখান থেকে কিন্তু আসলে ঘূর্ণিঝড় রেমালের যে গতিবিধি সেটি কিন্তু আসলে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, এবং এটা আসলে মধ্যরাত নাগাদ কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে। দর্শক ঢেউ, সমুদ্রের যে ঢেউ সেটি আপনাদেরকে আমাদের সাথে কায়ুম খান বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, যে ভাই আমরা আল্লাহর কাছে পানা চাই যে আমাদেরকে এই ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেই ঘূর্ণিঝড়ের যে ভয়াবহ অবস্থা যেটি আসলে আমরা সিডর দেখেছি, সিডরে কত মানুষের প্রাণহানি হয়েছে, আমাদের এখানে কত মানুষ পাখি থেকে শুরু করে শত শত মানুষের ছিল আমাদের বরগুনার পরিবেশটায়। তো আমরা চাই না যে আবারও একটি সিডরের মতো অবস্থান হোক আমাদের অঞ্চলে। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, যাতে করে আমাদের এই অঞ্চলের এই রেমালের যে তাণ্ডব, রেমালের যে অবস্থান সেটি যেন আমাদের এখান থেকে ঘুরে যায়, অথবা আমাদের এখান থেকে যেন আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে অন্য কোথাও যাতে করে কোনো মানুষের ক্ষতি না হয় সেটাই আমরা চাই, এবং সেটাই আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহর কাছে সেই দোয়া করি। এবং আমরা আসলে তারপরও আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, তথ্য জানানোর জন্য আপনাদেরকে একটু নদীর কি পরিস্থিতি সেটি আপনার দেখানোর জন্য কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে হলেও আমরা কিন্তু নদীর পাড়ে চলে আসছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা সকলের নাম আমি এখন এই মুহূর্তে আসলে বলতে পারছি না, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, এই মুহূর্তে থেকে যুক্ত আছেন আবদুল্লাহ আল নবী। আরে ভাই একটু আস্তে আস্তে কথা বলেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আসলে নদীর পাড়ে তো আমি এখন হচ্ছে কথা কানে কম, মানে বাতাসের কারণে কিন্তু আসলে কথা জোরে বলতে হয়। এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলি, যারা যুক্ত আছেন একটু কমেন্টে আমাদেরকে জানান যে আপনারা কে কোথা থেকে দেখছেন, আমাদেরকে একটু কমেন্টে জানান। আমরা কিন্তু আসলে নদীর পাড়ে বৃষ্টির মধ্যে আপনারা একটু যদি আমাদেরকে কমেন্টে কষ্ট করে একটু লিখে দেন যে আসলে ভাই আপনি এটা এই জায়গা থেকে দেখছি, আমি একটু কষ্ট করে লিখে দেন। আমরা আসলে অনেক দূর থেকে এমনি রনি হাওলাদার লিখছেন, দর্শক আমরা আসলে অনেকেই কমেন্ট করতেছেন। আমরা ঢাকা থেকে ভাই লিখছেন, ভাই মোহাম্মদ শাহিন ভাই লিখছেন ঢাকা থেকে, তার আগে এক ভাই লিখছেন ঢাকা থেকে, জাকারিয়া আহমেদ ভাই লিখছেন, জাকারিয়া ভাই লিখছেন ঢাকা থেকে, শাহিন ভাই লিখছেন ঢাকা থেকে, আরও এক ভাই কমেন্ট করছেন ইদ্রিস ভাই আমি টাঙ্গাইল থেকে দেখছি, কাল মাখা টুলু পয়েন্টের ওখানে কি খবর বেরিবাদের জানাবেন। ভাই কালমাকা টুলু পয়েন্টের অবস্থা, ওখানে বেরিবাদ মোটামুটি শক্ত আছে বিধায় ওখানে মোটামুটি অবস্থানটা ভালো, এবং ওখানে আমরা খবর নিয়েছি যে ওখানে যে পরিস্থিতি তাতে বেরিবাদ ভাঙার অবস্থান মতো ওখানে নেই, কারণ ওখানে আশেপাশে ব্লক দিয়ে কিন্তু বেরিবাদ আপনারা জানেন যে আশেপাশে যদি বাসা হয়ে থাকে জানেন যে ওখানে বেরিবাদটা ভালো ছিল। আমরা কাকসিরাতে রয়েছি এখানে, কারণ হচ্ছে এখানে বেরিবাদটা খুবই নড়বড়ে ছিল, এবং আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে কাকসিরা বেরিবাদ কিন্তু আসলে দুপুরে যে জোয়ারের পানি হয়েছিল তখনই কিন্তু আসলে অনেকটা ভেঙে গেছে, এবং রাতের যে অবস্থা সেটিতে কিন্তু আসলে ঝুঁকিতে রয়ে যায়, এবং সেখানে কিন্তু আসলে আপনাদেরকে যদি জানি যে সেখানে কিন্তু যে অবস্থান তাতে কিন্তু আসলে রাতের নাগাদ হয়তো বা বেরিবাদটা ভেঙে যেতে পারে, তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এবং আরও একটা জিনিস আপনারা দেখেন, মাঝের চর যে অবস্থান সেখানে কিন্তু প্রায় 400 পরিবার, আমি যেখানে দাঁড়িয়েছি এর অপোজিটে যে মাঝের চর আপনারা দেখতে পাচ্ছেন, এই চরে কিন্তু অনেক মানুষ রয়েছেন এখানে। ওয়াজিদ ভাই লিখেছেন আমি আমার বাসা থেকে দেখছি, বাসা কোথায় সেটা তো জানি না। মেহেদি আহমেদ, মুহিদ আহমেদ, আলামিন জীবন, রুবেল হোসেন ভাই লিখেছেন ঢাকাবাড়ি থেকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে পরিস্থিতি আমাদের এখানে পরিস্থিতি ভাই এই দেখতে পাচ্ছেন, আপনারা ওখানে পরিস্থিতি কেমন, আপনাদের ওখানে কি বন্যার কোনো প্রভাব আছে কিনা সেটা আমাদের কিন্তু জানাতেন ভাই। আরও এক ভাই লিখছেন রুবেল, এমডি সাইকুল ইসলাম লিখছেন
এমডি জাকারিয়া খান লিখছেন, আসসালামু আলাইকুম, আমি তালতলি থেকে দেখছি। আমাদের এলাকার পরিস্থিতি বেশি একটা ভালো যাচ্ছে না, বাতাস হালকা দমকা হাওয়া বাতাস বইছে এবং তার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আছে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তালতলিবাসী কিন্তু আপনারাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন। রাকিব উদ্দিন লিখছেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ইদ্রিস খান লিখছেন, ভাই আমি টাঙ্গাইল থেকে দেখছি অসংখ্য কামারহাট পাথরঘাটায় কয়েকটা কয় নম্বর ভাই, এখানে বর্তমানে 10 নম্বর সিগন্যাল চলছে ভাইয়া। ইদ্রিস ভাই আপনার উদ্দেশ্যে বলছি, এখানে 10 নম্বর সিগন্যাল চলছে এবং আপনি যেখানে অবস্থা ওখানে কি অবস্থা ভাই সেটা যদি আমাদেরকে বলতেন। আপনার ওখানে কোনো বন্যার অবস্থা কি এরকম সেটা আমাদেরকে জানাতেন। নদীর পাড়ের যে অবস্থা ভাই, আসলে যারা নদীর এলাকার মানুষ না তাদের জন্য আসলে এই ভিডিওটা, এবং যাদের গ্রামের বাড়িতে কিন্তু তারা থাকে দূরে, তাদের এই পরিস্থিতি না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না। আমি নদীর পাড়ে রয়েছি এবং এখানের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে চোখে না দেখলে আপনি বুঝবেন না যে আসলে এখানে পরিস্থিতি কতটা ভয়াবহ। এবং এখানের নদীর পাড়ে যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু মানুষ চলে যাচ্ছে, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা ঘর থেকে বের হয়ে পড়ছেন। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক এখানে অনেক মানুষ কিন্তু তারা কিন্তু তাদের নিজেদের পরিবার ছেড়ে ঘর ছেড়ে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। তারা কিন্তু আসলে ঘরের আসবাবপত্র নিয়ে কিন্তু তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের এই জীবনের ঝুঁকি নিতে তারা এখনো চাচ্ছেন না। যারা হয়তোবা সন্ধ্যা পরেই তারা কিন্তু এখান থেকে চলে যাবেন আশ্রয় কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি তারা তাদের আসবাবপত্র এবং তাদের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো নিয়ে, গবাদি পশু অথবা হাঁস মুরগি এগুলো নিয়ে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে অনেকে গিয়েছেন এবং সামনে যারা সন্ধ্যার পরে হয়তোবা বাকি জন রয়েছে তারাও যাবেন। আমাদের কিন্তু নদীর যে ঢেউ, সে ঢেউয়ের কিন্তু অবস্থান কিন্তু আমাদের সামনে। দর্শক আমরা একটু সামনে আসি, আপনার যে আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু উত্তাল ঢেউ রয়েছে এবং এটি কিন্তু দেখা যায়, এটি কিন্তু আসলে বিষখালী নদীর গর্জন এবং বিষখালী নদীর যে অবস্থান দেখানোর জন্য কিন্তু এখানে আসছে। আমার সাথে রয়েছেন মেহেদি হাসান এবং আমি আপনাদেরকে এতক্ষণ ছিলাম এবং আমরা বলেশ্বর নদীতেও কিছুক্ষণ পর আমরা চলে যাবো, সেখানে কিন্তু লাইভে আমাদের সাথে যুক্ত থাকবেন নাজমুল ইসলাম সৈকত এবং সেখানে বলেশ্বর নদীর কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবো। জানেন চরদলি বেরিবাদের কি অবস্থা হবে, কি পরিস্থিতি ওখানে, সেটা আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বলেশ্বর নদীর অবস্থা। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আজকে মধ্যরাত থেকে যদি আঘাত থাকবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং এই ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি সেটি কিন্তু ঘূর্ণিঝড় যে সিডর হয়েছে সেই সিডরের মতো কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। খলিলুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, আমি ওমান থেকে দেখছি, উদ্যানে কি অবস্থা জানান। ভাই অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম খলিল ভাই, আপনি ওমান থেকে দেখছেন, আপনার এলাকা হয়তো ভাবছে উদ্যানের যে ওখানের পরিস্থিতি ভাই, ওখানেও কিন্তু সেম এই ওপদার বেরিবাদের যে অবস্থা সেটি কিন্তু আসলে কালমাইয়া কিন্তু আসলে ঝুঁকি যে অবস্থা সেটি কিন্তু আসলে কম ঝুঁকিপূর্ণ এলাকা, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে কিন্তু আসলে পড়েছে কাকসিরা, চরদনি এবং সদর ইউনিয়নের রুইতা পদ্মা এলাকাটা আপনারা জানেন। এবং কাকসিরার মাঝের চরের কিন্তু প্রায় 400 পরিবার রয়েছে, সেটি কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। তো আসলে আপনি কুবদন এলাকার যে অবস্থা সেটি আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো। কুবদন এলাকার যারা রয়েছেন তাদের সাথে আমরা একবার কিছুক্ষণ আগে খবর নিয়েছিলাম, সেখানে অবস্থান মোটামুটি ভালো এবং একই অবস্থানে রয়েছে এবং ওখানের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে আবার আপডেট তথ্য সন্ধ্যার পরে যখন আমরা দিব তখন আপনাকে জানিয়ে দিব। ভাই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমরা দৈনিক আমাদের কথাগুলোর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমরা আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করি। এমডি ইয়াসিন আহমেদ লিখছেন, সৌদি থেকে দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই ইয়াসিন আহমেদ, আপনি সৌদি আরব থেকে দেখছেন এবং আপনার কি গ্রামের বাসা কোটা সেটা যদি আমাদের একটু বলতেন যে আপনি আপনার এলাকার কি অবস্থা আপনি কি জানতে পারছেন কিনা, আপনি যে এলাকাতে বাস করেন বাংলাদেশের সেই এলাকার কি বন্যার কি পরিস্থিতি সেটি খবর পেয়েছেন কিনা আমাদেরকে একটু কমেন্টে জানাতেন। ভাই ইয়াসিন আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। যদি এছাড়া যারা দেখছেন অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি, এই সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময়টা আমাদের। তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনারা যারা দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং
আপনার এলাকার কি পরিস্থিতি সেটাও যদি আমাদেরকে একটু কষ্ট করে লিখলেন, আপনাদের হয়তো আমরা কিন্তু নদীর পাড়ে ভাই দাঁড়িয়ে আছি এবং নদীর পাড়ের বৃষ্টির মধ্যে ভিজে আমরা কিন্তু আপনাদেরকে লাইভে এই নদীর পরিস্থিতি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা একটু কষ্ট হলে আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিতেন যে আপনাদের এলাকা আপনার ওখানে কি পরিস্থিতি সেটি আমাদেরকে যদি একটু জানাতেন তাহলে আমরা ধন্য থাকতাম। খলিল রহমান আবার লিখছেন আমার বাসা কিন্তু 3 নং ওয়ার্ড হাসপাতাল রোড। ও ভাই ধন্যবাদ আপনাকে, পৌরসভার মানুষ ওমান থাকেন ভাই। আসলে 3 নম্বর ওয়ার্ড আপনি যে এলাকায় বাস করেন সেটার পাশেই কিন্তু 2 নম্বর ওয়ার্ড এবং সেখানে কিন্তু ভাঙল রয়েছে এবং আপনাদেরকে আমরা গতকালকে কিন্তু দেখিয়েছিলাম যে, এবং আজকে সকালেও কিন্তু আমাদের অন্যান্য সাংবাদিক ভাইয়েরা ছিল তারা কিন্তু দেখিয়েছে যে পাথরঘাটার যে নীলিমা পয়েন্ট এলাকা এবং পাথরঘাটার যে বিষখালী নদীর পার সেটি কিন্তু আসলে উত্তাল সেখানেও রয়েছে এবং সেখানে পরিস্থিতি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এই সেম আমির ফয়সাল ভাই লিখছেন শরীয়তপুর থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। জামাল ভাই লিখছেন আমি থেকে ভোলা লালমোহন থেকে দেখছেন। অমুল হোসেন ভাই লিখছেন ইদ্রিস খান থেকে দেখছেন। প্রভাষক মনিরুল ইসলাম এখন পাথরঘাটার কোন স্থানে আছেন? ভাই আমি পাথরঘাটা কাকসিরা বিষখালী নদীর পাড়ে রয়েছি, মাঝের চরের একদম অপোজিটে। দেখছেন এক ভাই জামালপুর জেলা থেকে দেখছি ভাই আমাদের এখানে অনেক গরম। ও ভাই আপনাদের ওখানে গরম ভাই, আমরা এখানে কিন্তু বন্যার অবস্থা আছি। মুসা আকম লিখছেন সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই যারা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এবং এখনো অনেক বাকি রয়েছেন ভাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন যে আপনারা কি কোথা থেকে দেখছেন। ফয়সাল ভাই লিখছেন সিলেটে বৃষ্টি হলো এখন। ও সিলেটে বৃষ্টি। সুব্রত কর্মকার লিখছেন খুলনা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ সুব্রত দা। শ্রাবণী দাস লিখছেন আমি পূর্ব মেদিনীপুর ভারত থেকে দেখছেন সম্ভবত, অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে যিনি দেখছেন। যে আর একটা লিখছেন এমডি তাওহিদ মুন্সি লিখছেন দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ তাওহিদ ভাই। ইব্রাহিম হাওলাদার থেকে জয় রাজা ভাই লিখছেন। আলামিন হাওলাদার লিখছেন, মাহবুব আকন লিখছেন, এমডি কায়ুম হাওলাদার লিখছেন মাদারীপুর থেকে দেখছি ভাই চরদনি এলাকার কি পরিস্থিতি। এমডি মাহবুব হোসেন লিখছেন, এমডি নাজমুল ইসলাম লিখছেন আমি কাতার থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই কাতার প্রবাসী। এমডি রবিউল ইসলাম রবি আমি নারাজগঞ্জ এখানে গরম ভাই এবার থেকে দেখছি। ইব্রাহিম হোসেন সৌদি আরব থেকে দেখছেন। এবং দর্শক আপনারা দেখেন পানির আসলে যে পানির যে অবস্থান, আমরা কিন্তু ভেরিবাদটা কিন্তু আপনারা হয়তো দেখছেন যে কিছুক্ষণ পর এই ভেরিবাদের অবস্থানটা হয়তোবা কতটা কাছে চলে গেছে। ভেরিবাদের পানি কিন্তু মাটি কিন্তু ভেঙে চলে যাচ্ছে এবং মাটি কিন্তু আসলে ক্ষয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে যখন লাইভ শুরু করছিলাম তখন এই যে একটা শিকড় দেখতে পাচ্ছেন, শিকড়টি কিন্তু মাটিতে ভরা ছিল এবং এখন কিন্তু শিকড়টি কিন্তু আস্তে আস্তে পানির ধাক্কায় সেটি কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি একটু শিকড়টা আপনাদেরকে ধরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের উপকূলের মালের আঘাত কিছুটা অতিবাহিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই শিকড়টি কিভাবে ভেঙে নদীর ঢেউয়ের সাথে ভেঙে পড়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে পড়ে যাবে। আমার সহকর্মী সে দেখাচ্ছিল আপনাদের যে কিভাবে ভাঙতেছে নদীর ঢেউয়ের প্রভাবে এই বাঁধগুলো ভেঙে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন খুবই তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে শিকড়টার উপর আমি দাঁড়িয়েছিলাম ওই শিকড়টি কিন্তু এর আগে কিন্তু মাটি ছিল সেই শিকড়ের পাশে এবং সেই শিকড়টি কিন্তু মাটি কিন্তু জোয়ারের যে
পানির যে ধাক্কা, সেই ধাক্কায় কিন্তু ভেঙে যাচ্ছে এবং আস্তে আস্তে করে কিন্তু বেড়িবাঁধের কাছে চলে যাচ্ছে মাটিটা কিন্তু ভেঙে ভেঙে, এবং একটা পর্যায়ে কিন্তু হয়তোবা এই বেড়িবাঁধ ভেঙে যেতে পারে। এটা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। ইব্রাহিম হাওলাদার লিখছেন মাদের চরের কি খবর ভাই? মাদের চরের জন্যই কিন্তু আমরা এখানে রয়েছি এবং মাদের চরের খবর জানাবো। এমডি জামাল ভাই লিখছেন আমি আপনি কি ছেড়ে দিলেন না ভাই? না ভাই, অবশ্যই মোবাইল হাতে ছেড়ে দেবো না, যেহেতু আমরা নদীর পাড়ে রয়েছি। এমনি রবিউল ইসলাম রাজ লিখছেন বন্ধু ভয়েস আরো ক্লিয়ার করো। ভয়েস তো ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা আসলে এখানে পানি বৃষ্টি পড়ছে, মানে এরপরে পানি সব মিলিয়ে কিন্তু আমাদের যে ভিজে গেছে, তারপর আমরা ভয়েসটা ক্লিয়ার করার জন্য আমরা কথা বলতেছি একদম নদীর পাড় থেকে, যার কারণে কিন্তু আসলে বাতাসের শব্দের কারণে সাউন্ডটা হয়তো বা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন না। এবং এইখানের যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই পরিস্থিতি কিন্তু আসলে উত্তাল রয়েছে। ও ভাই বলছিলেন মাদের চরের খবর কি? মাদের চরে যদি বলি, মাদের চরে প্রায় 400 পরিবার রয়েছে এবং সেখানে শুকনো খাবার উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার, চিরা, মুড়ি, টোস্ট এই জাতীয় খাবার পাঠানো হয়েছে এবং সেখানে মোমবাতি, গ্যাস লাইট এই জাতীয় জিনিসও পাঠানো হয়েছে, এবং যেটি আমাদেরকে জানিয়েছেন কাকসির ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হোসেন পল্টু, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমার সেখানে 400 পরিবার রয়েছে এবং সেখানে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। আপনারা জানেন সেই আশ্রয় কেন্দ্রের উপরে কিন্তু সেই আশ্রয় কেন্দ্রের ভিতরে আশ্রয় কেন্দ্রে কিন্তু আসলে 700 পরিবার কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং তাদের খাবারের সুব্যবস্থা করার জন্য কিন্তু উপজেলা প্রশাসন থেকে কিন্তু ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে খাবার পাঠানো হয়েছে। আবার একটু আপনাদেরকে জানাতেন শুভদা বলছেন, শুভ লিখছেন ভাই আমি সৌদি, আমি খুব টেনশন হচ্ছে ভাই। আপনার বাসা কোন জায়গায়? শুভ ভাই আপনি যদি বাসাটা বলতেন, আমার বাসা কোথায়? এবং শুভ ভাই লিখছেন, মাহবুব আকন লিখছেন, এরপরে ইব্রাহিম ভাই আবার লিখছেন, মনির খান লিখছেন, ইব্রাহিম হাওলাদার লিখছেন আরিফ ভাই একটু পর সব খবর নিয়ে লাইভে আসবেন। অবশ্যই আমরা লাইভে আসবো। জানেন আমাদের বিদ্যুৎ কিন্তু নাই, তারপরে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য কিন্তু লাইভে যুক্ত আছি। আমি খুব টেনশনে দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। যদি কষ্ট করে একটু লাইভটাকে শেয়ার করে দিতেন আমরা কৃতজ্ঞ থাকতাম। কারণ হচ্ছে এই পরিস্থিতি একটু যারা দূরের মানুষ তাদেরকে দেখার সুযোগ করে দেন যে আসলে বিষখালী নদীর পাড়ের কি অবস্থা, যারা দূরে প্রবাসে রয়েছেন, যাদের বাড়িঘর ছেড়ে যারা দূরে রয়েছেন তাদের অবস্থানটা। কারণ এই মুহূর্তে আসলে উপকূলের উপরে কোনো কিন্তু অবস্থান নেই, শুধু নদীর পাড়েই কিন্তু তাণ্ডব। সেজন্য কিন্তু আমরা নদীর পাড় থেকে আপনাদেরকে যুক্ত রয়েছি। আমরা কিন্তু এই দৈনিক আমাদের পাথরঘাটার যারা দৈনিক আমাদের পাথরঘাটা থেকে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য যে এখানের কি পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদেরকে নদীর পাড় থেকে আমরা যুক্ত রয়েছি। দর্শক, একটু যদি আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দিতেন, আমরা যারা দেখছেন অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং আমরা একটু চাই যে আপনাদের মাধ্যমে আমাদের এই বিষয়টা আরো একটু মানুষ দেখুক। দূরে যারা রয়েছেন, তারা প্রবাসে রয়েছেন, তারা দূরে রয়েছেন, দেশের বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, তাদের পাথরঘাটার এই পরিস্থিতি তারা একটু যাতে দেখতে পারে, সেজন্য কিন্তু আমরা লাইভে যুক্ত আছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে লাইভে মাধ্যমে আপনারা একটু শেয়ার করে আপনাদের এই অবস্থানটা জানিয়ে দেন এবং এখানের পরিস্থিতি আপনারা একটু দেখার সুযোগ করে দেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের যে পরিস্থিতি, পাথরঘাটায় যারা বিশেষ করে বেড়িবাঁধের বাইরে রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন, কারণ রাতে কিন্তু 10 ফুট
এমন আপডেট কিন্তু আমরা দৈনিক আমাদের বাতাকড়া থেকে দিয়েছি এবং এটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের আপডেট খবর, যেটি রাতে নাগাদ কিন্তু 10 ফুটের উপরে 10 ফুট পর্যন্ত পানির বৃদ্ধি পেতে পারে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে দৈনিক আমাদের বাতাকড়া কিন্তু জানিয়েছি। এবং আপনারা যারা দেখছেন অবশ্যই এই বেড়িবাঁধ এলাকার বাইরে যারা রয়েছেন আমাদের পরিবার আত্মীয় স্বজন তাদেরকে অবশ্যই মোবাইল করে আপনারা একটু জানিয়ে দেন, যাতে করে তারা বেড়িবাঁধ এলাকা থেকে দূরে সরে আসে, নিরাপদ স্থানে চলে আসে, আশ্রয় কেন্দ্রে চলে যায়। সেটি কিন্তু আপনাদেরকে আমরা বারবার বলতেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বেড়িবাঁধ এলাকার মানুষগুলো একটু ভালো থাকে। এমডি শাহিন মিয়া লিখছেন, ভাই গরুর গোস্তের বিরিয়ানি দেয় কোথায়? ভাই গরুর গোস্তের বিরিয়ানি এখন এর মধ্যে কোথায় যায় জানি না, আপনি যদি জানেন তো আমাদেরকে জানান, তো আমরাও খেতে পারি, কারণ আমরা কথা বলতে বলতে কিন্তু গলা শুকিয়ে গেছে, দুপুরে খাবার খেয়ে বেরোইছি, এখন পর্যন্ত ক্ষুধা লাগছে। আপনি যে গরুর গোস্তের আর বিরিয়ানি যদি থাকে কোথাও আমাদেরকে এখানে গিয়ে খাবো, কারণ পেটে কিন্তু প্রচণ্ড ক্ষুধা। দর্শক আসলে আমরা একটু আপনাদেরকে এই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাচ্ছে এবং এখানে কিন্তু পরিস্থিতির যে অবস্থা, রাত হলে কিন্তু আপনাদেরকে লাইভে আমরা অতটা দেখাতে পারবো না, এই জন্য আমরা রাতের আলো যতক্ষণ পর্যন্ত আসি ততক্ষণ পর্যন্ত আমরা লাইভে থাকবো। এরপরও লাইভে থাকবো, সেটা হচ্ছে আপনাদেরকে এই ঢেউয়ের কিন্তু উত্তাল সেটা কিন্তু দেখাতে পারবো না, তারপরও আমরা লাইভে থাকবো এবং আমরা আপনাদেরকে লাইভে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে উত্তাল কি অবস্থায় রয়েছে এবং সমুদ্রের কি অবস্থা সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। দর্শক যারা যেখান থেকে যুক্ত আছেন একটু লাইভটাকে শেয়ার করে দিবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা এখানের পরিস্থিতি সেটি কিন্তু আসলে সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করব এবং যারা দূরে রয়েছেন তারা দেখতে পারবেন। আপনাদেরকে অবশ্যই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। আমরা কিন্তু সেই দর্শক এমডি জামাল ভাই অনেকগুলো লাভ দিয়েছেন, এমডি দুলাল আমিন ভাই এমডি মিজানুর রহমান লিখছেন, ও মিজান ভাইয়া আমাদের বাবু ভাই আর কি লিখছেন 10 নম্বর সিগন্যাল চলছে, বর্তমানে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। আরও মিজান ভাই লাইভটাকে শেয়ার করে দিবেন বাবু ভাই, আপনার এছাড়াও যারা দেখছেন সকলেই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। আপনার এই লাইভটা শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনারা যারা দেখছেন লাইভটাকে শেয়ার করে একটু আমাদের সাথে সহযোগিতা করেন এবং আমরা আপনাদেরকে বিশখাল নদীর পাড়ে বৃষ্টিতে ভিজে পানির ঢেউয়ের তরঙ্গে কিন্তু বাতাসের সাথে কিন্তু আমরা কিন্তু কাছে বসে নদীর পাড়ে ভিজেও কিন্তু আপনাদেরকে লাইভ দিয়ে আপনাদেরকে পরিস্থিতি জানার চেষ্টা করছি। আপনারা একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিবেন যাতে করে আপনারা দেখতে পারেন। আপনারা এই জানানোর সাথে আপনারাও অংশীদার হন এবং আপনার আশেপাশের মানুষ যারা দূরে রয়েছেন তারাও বিষয়টি দেখতে পারেন।
দর্শক আমরা একটু আপডেট জানানোর চেষ্টা করব যে আসলে ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি সেটি। ঘূর্ণিঝড় রেমালে আতঙ্কিত বরগুনা উপকূলবাসী, সংখ্যা বাড়ছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কিন্তু এমন কিন্তু সংবাদ কিন্তু রয়েছে। আমরা আপনাদেরকে সেই তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি কিন্তু আপনারা জানেন রাত নাগাদ এটা আঘাত হানার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত নাগাদ এটি কিন্তু আসলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আশ্রয় পড়তে পারে, এটি কিন্তু সতর্কতা জারি করছে আমাদের কলকাতা সতর্কতা জারি করছে। এবং এটি গতিবেগ কিন্তু বাংলাদেশের খেপুপাড়া থেকে 180 কিলোমিটার দক্ষিণ মানে এবং সাগর দ্বীপ অঞ্চল থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিম পূর্বে এবং দর্শক রেমালের যে আপডেট বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাই। বাংলাদেশের যে কলাপাড়া খেপুপাড়া যে অঞ্চল সেটা থেকে 180 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে বর্তমান অবস্থান এবং সাগর দ্বীপ থেকে 160 কিলোমিটার মানে ভারতের থেকে 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে এবং এটি কিন্তু আপনার বর্তমানে কিন্তু আজকে রাতের নাগাদ কিন্তু বাংলাদেশ এবং খেপুপাড়া অঞ্চল কিন্তু অতিক্রম করতে পারে, যেটি কিন্তু আসলে আমাদের আপডেট তথ্য যেটি আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি সেটি আপনাদেরকে এই মুহূর্তে জানালাম। এবং এটি কিন্তু আসলে বর্তমান খবর এবং এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উপজেলার সিপিপি যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু কাজ করে যাচ্ছেন। সিপিপির আমরা যে সমস্ত সদস্যরা রয়েছেন পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সেই সমস্ত সদস্যরা কিন্তু তারা কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছেন মানুষের কাছে। দর্শক অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন এখনো, আসলে সন্ধ্যা হয়ে গেছে। আমরা আসলে একটু লাইভটাকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন বা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেন। পড়ার চেষ্টা মাহু আলম আলো ভাই কি বলবো ভাই দেখা দিয়া যদি পারে জাকারিয়া তাকিয়ে আছে রেমালের দিকে। জি ভাই আসলে জনপ্রতিনিধিরা তো তাকিয়ে থাকবেই, কারণ পরে একটু শেয়ার করতে লাগে, শেয়ার করার অনুরোধ জানাচ্ছি কারণ এটি দেখার যাতে করে করতে পারে। এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট যদি একটু আমাদেরকে জানাতেন আসলে আপনাদের অবস্থা। এমডি মনিভূষণ লেখছেন রাতে লিখতে দেখেন রাতে বললাম ভাই কোনো কথা বুঝতে পারি নাই, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তারপরও দর্শক আমাদের এই মধ্যে যারা যুক্ত রয়েছেন আমরা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কিন্তু অবস্থা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু একটু আকাশটা যদি একটু দেখাই আপনাদেরকে, আকাশ কিন্তু একদম কালো মেঘে ছেয়ে যাচ্ছে এবং আকাশের যে পরিস্থিতি সেটি কিন্তু বলে দিচ্ছে যে আকাশের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু আপনার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এমডি রিফাত আলী ভাই লিখছেন বড় ভাই একটু এটা কোন জায়গা এটা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকসিরা বিষখালী নদীর পার থেকে আমরা যুক্ত আছি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য রিফাত আলী।
রিফাত ভাই, আপনি যদি লাইভটা একটু শেয়ার করে দিতেন, আমি আপনাদের যারা দেখছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা কিন্তু বিশখাল নদীর পাড়ে অবস্থান করছি এবং বিশখাল নদীর পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের এখান থেকে আলো দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে একটু আলো দেখতে পাচ্ছেন, এই যে আমরা কমে একটু জুম করে দেখাই, এই আলোটা হচ্ছে কাকসিরা মাঝের চরে যে বেরিবাদ মাঝের চরে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রের যে আলোর ব্যবস্থা রয়েছে সেখানে সেই আলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আশ্রয় কেন্দ্রের আলো এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ প্রায় 400 মানুষ সেখানে কিন্তু আশ্রয় নিয়েছেন। দর্শক, আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা এখান থেকে চলে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক, আমরা এখান থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি একদম বিশখাল নদীর পাড় থেকে। মধ্যরাত নাগাদ কিন্তু এটি কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে, এটা যেটি আপনারা জানেন সকলেই। এবং এই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে এবং ইতিমধ্যে কিন্তু 180 কিলোমিটার দূরে রয়েছে খেপুপাড়া কলাপাড়া থেকে, মানে মোংলা বন্দর থেকে কিন্তু প্রায় 180 কিলোমিটার দূরে, মানে অল্প কাছাকাছি কিন্তু চলে আসছে। কিন্তু রাতের মধ্যরাতের নাগাদ কিন্তু সন্ধ্যার পর এই কিন্তু এটি আঘাত আনা শুরু করতে পারে। রাত 10টার দিকে কিন্তু এটি আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং এটার কারণে কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু প্রায় 10 ফুট উপরে পানি উঠতে পারে এবং এর গতিবেগ কিন্তু ব্যাপক থাকবে, এটি কিন্তু আসলে আবহাওয়া অফিস জানে। দর্শক, এটি কিন্তু মধ্যরাত মানে রাত 10টা নাগাদ কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং এটির গতিবেগ কিন্তু 120 থেকে 140 কিলোমিটার বেগে দমকা হাওয়াতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আসলে খুবই ভয়াবহ অবস্থা হতে পারে এবং আমরা যারা নদীর পাশে রয়েছেন তাদেরকে অবশ্যই আমরা যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং নদীর আশেপাশে যারা রয়েছেন তা নদীর পাশে তাদেরকেও কিন্তু আসলে মেঘলা রয়েছে এবং আকাশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। এবং আমরা যদি দক্ষিণের আকাশের দেখার চেষ্টা করি, সেই আকাশ কিন্তু অত্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই আকাশে কিন্তু আসলে মেঘের ঘনঘটা এবং রাতে যে আঘাত হানতে পারে সেটি কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। এবং এটি কিন্তু বর্তমানে আস্তে আস্তে করে সঞ্চালন হচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে করে উপকূলের দিকে এগিয়ে আসছে এবং এটি কিন্তু আজকে রাত 10টা নাগাদ কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এবং এটি কিন্তু খেপুপাড়া বা বরগুনা এই অঞ্চলে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এবং এখান থেকে প্রায় 180 কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। পাথরঘাটার এবং এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন, কারণ হচ্ছে আমরা কষ্ট করছি আপনাদের একটু বিষয়টি তথ্য দেওয়ার জন্য এবং আমাদের একটু লাইভটাকে যদি শেয়ার করে দেন আপনাদের একটু হাতের শেয়ারে কিন্তু আমরা অন্য এক ভাই এই বিষয়টি দেখতে পারবেন। এবং যারা দেখছেন আপনারা যদি একটু কমেন্টে জানিয়ে দিতেন যে আপনাদের এলাকার কি পরিস্থিতি, সেটিও তাহলে আমরা একটু খুশি হতাম।
আমরা আস্তে আস্তে করে কিন্তু উপকূলের দিকে যাব এবং আশেপাশের অবস্থা সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। বেরিবাদের ভাঙন আছে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো, যে বেরিবাদের যে ভাঙন রাতে, এই ভাঙনটি কিন্তু আসলে হয়তোবা আস্তে আস্তে করে আরও ভাঙতে পারে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বেরিবাদের যে ভাঙনটি সেটি কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই ভেঙে গেছে এবং সেখানে কিন্তু মানুষের কিন্তু যে চলাচলের জায়গা সেই একটু রাস্তা রয়েছে এবং আশেপাশে কিন্তু যে ব্লকগুলো ছিল সেই ব্লকগুলো কিন্তু খসে পড়ে গিয়েছে, যার কারণে কিন্তু আসলে সেখানে অবস্থা খারাপ রয়েছে। আমাদের সাথে একটু কমেন্ট করেছেন এমডি মিজান আহমেদ, হাই লেখছেন ভাই, জি হাই, হ্যালো ভাইয়া, আপনি কিন্তু আমাদেরকে জানালেন আগে কি কমেন্ট। দর্শক, আমাদের এখানে পানিতে ভিজে যাচ্ছে, একটু মোবাইলটা ঠিক করে নিচ্ছি। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, তো যার কারণে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এদিকে, কিন্তু আসলে আপনাদেরকে আমরা পুরোপুরি দেখাতে পারছি না এবং আমরা কিন্তু আসলে বৃষ্টি ভিজে যাচ্ছে আমাদের মোবাইল, যার কারণে কিন্তু অনেক সময় আমাদের ডিস্টার্ব হচ্ছে। একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কিন্তু আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে তথ্য দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু ক্যামেরার পানি পড়ছে কিন্তু একটু ক্যামেরা লেন্স আবার ঠিক করে দিচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আসলে মূলত বৃষ্টির কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। সঞ্জিত বালা লিখছেন দাদা, আপনি বেঙ্গল থেকে আমাদের লাইভে দেখার জন্য, আপনাদের ওখানে কি পরিস্থিতি দাদা আমাকে একটু জানাতেন। দাদা সঞ্জিত বালা, আপনি আপনার ওখানে কি পরিস্থিতি সেটি আমাদেরকে একটু যদি জানাতেন, তাহলে আমরা একটু জানতে পারতাম যে আপনাদের ওখানে কি পরিস্থিতি রয়েছে। আমাদের এখানে পরিস্থিতি কিন্তু এই অবস্থা রয়েছে এবং এটি কিন্তু আসলে আস্তে আস্তে করে কিন্তু ব্যাপক তাণ্ডবের সৃষ্টি করছে। আপনার দাঁড়িয়েছি, আমাদের রয়েছে ফেলে দেওয়ার মতো উপক্রম রয়েছে। আমরা কিন্তু নদীর পাড়ে, সেখানে যে পানি পরিস্থিতি কিন্তু খারাপ রয়েছে এবং এখানে আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে সরে যাচ্ছেন। সঞ্জিত বালা, আপনি যদি আপনার ওখানে জানাতেন। সঞ্জিত বালা ভাই, আমি এখানে আমাকে বাতাসে কিন্তু অবস্থা দাঁড়িয়ে থাকতে চাপ কিন্তু আস্তে আস্তে করে বাড়া শুরু করছে এবং এখানে কিন্তু কোনো সাদা মানুষ হাঁটার কোনো সুযোগ নেই। আমার সাথে তারপরে কিন্তু আমার হাত সরে যাচ্ছে এবং বাতাসে আমাদেরকে ফেলে দেওয়ার মতো অবস্থান রয়েছে এবং আস্তে আস্তে করে সঞ্চয় করছে এবং এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি রয়েছি পাথরঘাটা ও বরগুনা জেলার নদীর পার থেকে রয়েছি এবং এখানে যে নদীর যে অবস্থান সেটি কিন্তু আসলে আপনাদেরকে সন্ধ্যা থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এই মুহূর্তে রয়েছি বেরিবাদের দেখাই অন্ধকার, তারপরে একটু দেখাই এখানে কিন্তু বেরিবাদ ভেঙে গেছে। দেখেন ভেঙে যাচ্ছে এবং কিন্তু অনেকটা
ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু ভেঙে রাত 10টা নাগাদ কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে। দর্শক যারা দেখছেন অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে এই সবসময় পাথরঘাটা নয়, শুধু বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা দুর্ঘটনায় আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেষ্টা করি একদম পিওর যে কথাগুলো সেগুলো আপনাদেরকে জানানোর জন্য এবং অথেন্টিক যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু পেজটাকে ফলো করে দিবেন, কষ্ট করে আপনারা একটু ফলো বাটনে ক্লিক করে একটু ফলো করে দিলে আপনাদের হয়তো বা মাধ্যমে আরও দু একজন এটি দেখতে পাবেন এবং আপনারা একটু শেয়ার করে দেবেন লাইভটাকে এবং দৈনিক আমাদের পাথরঘাটার সঙ্গে থাকবেন, যাতে করে আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট তথ্যগুলো দিতে পারি। সেজন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আমরা আপনাদেরকে তথ্য দিব সবসময়। রেমালের শুরু থেকেই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে। গতকালকে আমরা লাইভ দিয়েছিলাম দুপুর থেকে, আপনারা জানেন, এবং সেখানে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে সেই লাইভটি আপনারা ঘুরে দেখতে পারেন যে পাথরঘাটা বিষখালী নদী পারে 30 বছর যাবৎ মাসলা পেতে টোং পেতে দুজন তারা 30 বছর যাবৎ সেখানে বসবাস করছেন ছোট্ট একটি ঘরে। সেখানে সেই ঘরের মধ্যে তারা রান্নাবান্না করছেন, সেখানেই তার টোঙের রোমান্টিক এবং ভয়াবহ দুঃখজনক একটি বিষয়, সেটি কিন্তু তারা কিন্তু তুলে ধরেছিলাম এই দৈনিক আমাদের পাথরঘাটা থেকে। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন বিষয় কিন্তু আমরা সবসময় কিন্তু দৈনিক আমাদের পাথরঘাটা থেকে তুলে ধরি। এতক্ষণ যে ক্যামেরার পিছনে ছিলেন সেই মেহেদি ভাই কিন্তু আমার সামনে যে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এতক্ষণ যে রেমালের যে অবস্থান নেওয়ার জন্য আসছে, আসলে কি মনে হয়েছে রেমালের পরিস্থিতি রাতে কীভাবে হতে পারে অথবা পরিস্থিতি কি মনে হয়? আমি এখানে যখন আসছি তখন ওই রকমের বাতাসও ছিল না আর ওই রকমের বৃষ্টিও ছিল না, কিন্তু যতটা সময় যাইতেছে বিকেল, কিন্তু বর্তমানে বাতাসের তীব্রতা এতটা বাড়ছে যা দাঁড়িয়ে থাকা অসম্ভব। এখানে আমাদের দাঁড়িয়ে সংগ্রহ করতে খুবই কষ্ট হচ্ছে। মানে এখানে বাতাসের এত তীব্রতা বেড়েছে যা বলার মতো না। তো বলা যেতে পারে যে রেমালের দর্শক, আমাদের সাথে একজন সাধারণ মানুষ রয়েছেন, আমরা দৈনিক আমাদের পাথরঘাটা থেকে লাইভে রয়েছি ভাই, যে আসলে রেমালের যে পরিস্থিতি সেটি আপনারা কেমন দেখতে পাচ্ছেন? এখানে পরিস্থিতি খুব ভয়াবহ। বেরিবাদের এক করুণ অবস্থা। জোয়ারের যে স্বাভাবিক 3 সেন্ট পানি হলেই রাস্তা করে সব পানিতে প্লাবিত হয়ে যাবে। এখন অবস্থা করুন, মানুষের যান মাল নিয়ে তারা ছোটো দিকে আশ্রাখানের দিকে যাইতে আছে না করে। বেরিবাদের অবস্থা খুবই করুণ। কিছু দূর ধরেন সামান্য কিছু দূরে বেরিবে ছুটে গেছে সমিলের পাশ দিয়ে, আর বাজারের নিকটবর্তী কোনো কাজ হয় না, এটাও গড়াই পানি পড়তে আছে। কোনো প্রশাসন অথবা কোনো এলাকার উন্নয়নের মেম্বার সাহেবের কোনো পদক্ষেপ নিতে আসে না। এত বড় একটা বাজার, কিন্তু এই বাজারে কোনো পদক্ষেপ নাই। আসলে তারাও কোনো গুরুত্ব দিচ্ছে না। দর্শক, আমাদের সাথে আরো ভাই রয়েছেন, যে আসলে আমরা জানার চেষ্টা করবো যে এখানে গণিতের রেমালের পরিস্থিতি কি অবস্থা রয়েছে এবং তারা আসলে এই বেরিবাদের যেহেতু পাশে রয়েছেন, এখানে বেরিবাদের কি অবস্থা সেটি আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে বেরিবাদের পাশের যে পরিস্থিতি সেটি তারা কেমনটা উপভোগ করছেন এবং এখানের অবস্থানটা কেমন এবং রাতে এখানে কি পরিস্থিতি হতে পারে এবং তারা কি ধারণা করছেন যে রেমালে আমাদের একটু বলতেন ভাই, কি অবস্থা এখানে? এখানের অবস্থা এখন তো খুবই খারাপ। মনে করেন আজকে দুপুর থেকে মানে এখানে ওই বাজারের ভিতরে পানি ঢুকছে। এবার ওই বাজারের ভিতরে যে করা আছে ওই ভিতরে বাসায় দুপুরের দিকে পানি ঢুকে গেছে। আমরাও নিলাম দেখছি। এবারে দুপুরে আপনার এই বেরিবাদের ঢাঙ্গাইয়ে পানি খরচ হলো, কিন্তু করতে পারে না অল্প। আমাদের যখন ভাড়া হয়েছে কমছে। রাত্রে যখন হয় তখন পানি অসুবিধা পানি হবে এবং মানুষের যত আছে যে অনেক লোক সরে গেছে এখান থেকে। এখন কিছু আছে বাজারের ভিতরে, কিন্তু অনেক মাল সামনা সরাই ফেলাইছে যে বড় কোনো
আমাদের আপনার এটা যদি উঁচু করিয়া যদি ব্লক টলক দিয়া যদি বাঁধতো তাহলে ভালো হইতো। হ্যাঁ। এটা মূলত তো ভাঙতে ভাঙতে কমে যায়, ধরেন বড় করে বাঁধে কিন্তু ওটা আবার ভাঙতে ভাঙতে কমে যায়, কিন্তু এটা আরো উঁচু করা উচিত। যে আরো উচ্চ করে তাহলে মনে করেন বন্যা টন্যা হইলেও কোনো সমস্যা হইতো না। হ্যাঁ, অনেক উঁচু ছিল। না পরে না করার জন্য এখন তো কেউ এগিয়ে আসে না। আমি আমাদের বরগুনা 2 আসনের এমপি মহোদয়ের কাছে আমি জানাইতে চাই যে আমাদের এই কাছিরা এই বেরিবারটা যদি একটু সে একটু আমাদের এটা বাঁধতে দিতেও উচ্চ করিয়া তাহলে আমরা কাছিরা বেশি সবাই ধন্যবাদ তার প্রতি। আমি তার কাছে আমার সাথে এক ভাই যুক্ত ছিলেন এখানে একজন বাসিন্দা, তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে তাদের এখানে একমাত্র দাবি তারা কিন্তু চাচ্ছেন না, তারা কিন্তু চাচ্ছেন না একবেলা খাবার, কিন্তু তারা চাচ্ছেন এই বেরিবারটা টেকসই একটা বেরিবার, যে টেকসই তাদের দরকার। কারণ এইখানে বেরিবাদের যে অবস্থা এটি কিন্তু আসলে আপনাদেরকে যারা স্থানীয়রা বলেছে, যেখানে আমরা আপনারা দেখিয়েছিলাম যে মিল ঘরের পাশে মানে লঞ্চ ঘাটের পাশেই একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু একটু হয়তো বা রাতে এই বেরিবারটি ছুটে দিতে পারে, তাহলে কিন্তু কাকচিরা বাজার তলিয়ে যাবে। সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের সাথে আরো রয়েছে যে আসলে এখানে কাকচিরা বাজারের যে রেমালের যে অবস্থা, এই রেমাল ঘুরতে আসলে আপনাদের এই ব্যাপারে এখানে এই যে বেরিবাদ তলাই পানি ঢুকছে, সেখানে তো বেরিবাদ ছিল, এই বেরিবাদ তলাই গেলে রাতে যদি বন্যা হয় তখন আসলে কি অবস্থা হবে? তখন আরো খারাপ হবে, কারণ এই বেরিবাদ মানে প্রযোজ্য না, এর চেয়ে আরো 2-3 ফুট মানে উঁচু হইলে হয়তো মানে রক্ষা পাইতো কাকচিরা বাজার। আচ্ছা, আপনারা আসলে দাবি কি মূলত আপনাদের কাকচিরাবাসীর? আমাদের কাকচিরাবাসীর দাবি যে ফেরিঘাট থেকে কাকচিরা বাজার পর্যন্ত অবদা বেরিবাদটা আরো মজবুত শক্ত করা হোক। এখানে কত পরিবার রয়েছে আপনার কি ধারণা আছে? এখানে অনুমান ধারণা অনেক মানে 2-3 হাজার পরিবার রয়েছে। এই পরিবারগুলো সবাই তো আসলে আপনার পাশে? জি জি জি, সবাই অবদার পাশে এবং ম্যাক্সিমামই ব্যবসায়ী তার জেলে। এই বর্তমানে আমাদের এখানের মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিয়া রয়েছেন, তিনি আসলে এই ব্যাপারে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন। তিনি যেহেতু সংসদ হওয়ার পরেই তিনি এখানে কিন্তু মন্ত্রী আনার ব্যাপারে আমাদের কথা হয়েছে, জানতে পেরেছি। আসলে আপনারা তার কাছে কোনো দাবি রয়েছে কিনা? হ্যাঁ, মাননীয় সংসদ সদস্য আছে দাবি যাতে এই ব্যাপারটা যেন অতি দ্রুত তার সুদৃষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আরো অনেক ভাই রয়েছেন যারা কিন্তু আসলে এই এলাকারই বাসিন্দা, যে আসলে কাকচিরাতে এই বর্তমানের যে বিষখালী নদীর পারে আমরা রয়েছি, আপনি রয়েছেন বিষখালী নদীর পারে, তো এখানের পরিস্থিতি আপনাদের কাছে কেমন? আমাদের এই জায়গার পরিস্থিতি বরাবর এইরকমই, অনেক খারাপ পরিস্থিতি। আমাদের এই যে বেরিবাদটা স্বয়ংসম্পূর্ণ না। আমাদের এই জায়গায় এখন যেই সংসদ সদস্য আছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং আমরা যারা আমাদের এই বেরিবাদটা খুব সুন্দর এবং যাতে আমাদের অতি দ্রুত এবং আমাদের সমস্ত নাগরিক যাতে অনেক সেফ থাকে, সেজন্য আমার অনুরোধ তার প্রতি। মূল প্রধান দাবি কোনটা, যেহেতু বন্যা চলছে এখন? আমাদের মূল দাবি এই বেরিবাদটাই, কারণ এই বেরিবাদটার কারণেই এদের কাকচিরার এই বাজারটা অনেক পরিবার অনেক দোকানপাট সেইভাবে, এটা যদি একটু সুন্দরভাবে উঁচু করে বেরিবাদ দিয়ে যদি ব্লকের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় যে এই কাকচিরাবাসীর এই বাজারবাসী আমরা সহি সালামতে থাকতে পারবো। তাহলে আপনারা দেখতেছেন সামান্য পানি নদীতে বাড়লি পানি উচ্ছ্বাসের জলস্বর তীব্রভাবে সব আমাদের বাজার ভিতরে উঠে যায়। দুপুরবেলা সামান্য পানির কারণে বাজার তলাইয়ে গেছে। যদি বেরিবাদটা আসে
তাহলে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে সবাই সেফ থাকতে পারি। আজকে আমরা যত জানলো যে পানীয় উন্নয়ন কর্তৃপক্ষের অবদান লোক তারা আসছিল, তারা আসলে কি ব্যবস্থা করে গেছে বা কিছু করছে কিনা আপনি জানেন কি? তারা কালকে রাত্রে আসছিল, আমার জানা মতে চেয়ারম্যান মহোদয়ের সাথে তারা কথাবার্তা বলে গেছে, তারা দেখে এটা ব্যবস্থা করবে এবং অতি দ্রুত আশ্বাস দিয়েছে এই আসলে বেরিবাদের তারা জন্য। এই অবদান, তারা তো আসলে বন্যার সময় এরকম আসলে দ্রুত চলে আসে, কিন্তু আসলে বন্যা যাওয়ার পরে তাদেরকে আসলে কাজটা এরকম দ্রুত থাকে কিনা? এই প্রকল্পের বিষয়টা আছে, এখন এখানে আমার মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদির এমপি, তাদেরই চেয়ারম্যানের মিললে দিলে তারা একটা বিষয় তাদের অ্যাকশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের তারা বিভিন্ন কাগজপত্রের ব্যাপার স্যাপারে নিয়ে তারা তীব্র চাপ দিতেছে যাতে অতি দ্রুত কাকসিরে বেরিবাদটা হয়। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের এখানে অনেক কিন্তু সাধারণ মানুষ, তাদের একটাই দাবি যে আপনাদের মধ্যে জোর দাবি, কারণ এভাবেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হইলেই হালকা হোক বেশি হোক তার ক্ষতিগ্রস্ত এই বাজারবাসী হয়। এখানে অধিকাংশ দোকান মুদির দোকান, চার দোকান, খেটে খাওয়া মানুষের বসত বাড়ি, দেখা যাচ্ছে এগুলো নষ্ট হয়ে যায়। আপনাদের মাধ্যমেই সব জায়গায় যত দ্রুত পারেন সম্ভব এইটা একটা নিউজ যেভাবেই হোক, যে মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণে হোক, বাকি এখানে মন্ত্রীদের আকর্ষণ আমাদের এইটার দিকে পড়ুক, তাহলে আপনার এটা দ্রুত হয়তো সম্ভব হবে কাজ করবে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কাকচিরার যে বেরিবাদ এলাকা, সেখান থেকে আমরা লাইভে ছিলাম দৈনিক আমাদের পাতা ফেসবুক থেকে। আপনারা জানেন যে আমাদের এই দৈনিক আমাদের পাতা সব কথা বলার চেষ্টা করি, তথ্য দেওয়ার চেষ্টা করি, এবং আমরা আজকে যে বিষয়টি এখানে স্থানীয় মানুষের যে এখানে আমাদের সাথে সাধারণ মানুষ রয়েছেন, তাদের একটাই দাবি যে মাননীয় আমাদের সংসদ সদস্য রয়েছেন সুলতানা নাজিরা মহোদয় রয়েছেন, এবং আমাদের এখানের তার জ্যেষ্ঠ কন্যা রয়েছেন রুমকি আপা রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে কাকচিরাবাসী মানুষের একমাত্র প্রাণের দাবি যে তারা কিন্তু দুমুঠো ডাল ভাত চাচ্ছেন না, খাবার চাচ্ছেন না, তারা একটাই চাচ্ছেন যে কাকচিরা বেরিবাদটা টেকসই একটি বেরিবাদ হচ্ছে। এবং এখানে আমাদেরকে সাধারণ মানুষ জানিয়েছেন যে একটা সময় ব্রিটিশের পরে আমাদের এই বেরিবাদটি অত্যন্ত বড় একটা বেরিবাদ ছিল, যেখানে কিন্তু কোনো রকমের পানি বেরিবাদ টপকাই উপরে যেতে পারতো না। এখন আসলে এত বছরে কিন্তু কোনো রকমের ব্যক্ত আসলে সেই টেকসই বেরিবাদের জন্য কিন্তু দাবি করছেন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে। তো আমরা আশা করি যে আপনি সদয় দৃষ্টির মাধ্যমে আমাদের এই কাকচিরাবাসীর প্রাণের দাবি যে টেকসই একটা বেরিবাদ অতি শীঘ্রই এখানে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা দৈনিক আমাদের পাথরঘাটা ফেসবুক লাইভে যুক্ত ছিলাম। আমরা শেষ করে দিব এখন, কারণ আমরা বিকাল থেকে আপনাদের সাথে লাইভে ছিলাম। আমরা আসলে যারা যুক্ত আছেন, অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি যে তারপর আমরা একটু বেরিবাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে এখানের পরিস্থিতি কিন্তু আসলে আস্তে আস্তে করে কিন্তু বাড়া শুরু করছে এবং এখানে খারাপের দিকে যাচ্ছে এবং পানি কিন্তু আস্তে আস্তে করে বাড়া শুরু করছে। দর্শক, আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটাকে আসলে খারাপের দিকে আস্তে আস্তে করে যাচ্ছে এবং কাকচিরা মানুষের কিন্তু শুধু নয়, পাথরঘাটা সাধারণ মানুষের একটাই দাবি যে তাদের টেকসই বেরিবাদ। এখানে কিন্তু কাকচিরার নয়, শুধু পাথরঘাটা উপজেলার সাধারণ মানুষের একটাই দাবি যে টেকসই বেরিবাদ। কারণ আপনারা জানেন যে পাথরঘাটা অঞ্চলটি একটি উপকূলীয় অঞ্চল, এখানে কিন্তু পাথরঘাটার পদ্মা এলাকা এবং সেটি কিন্তু টেকসই একটি বেরিবাদ দরকার, এবং সেই টেকসই বেরিবাদ না থাকার কারণে কিন্তু আসলে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রতি বছর যখন বন্যা, সিডর বা এরকম দুর্যোগ হয় তখন কিন্তু আপনার মানুষ বিপদে পড়ে যায়। তো আসলে আমাদের এখানে এমপি মহোদয় রয়েছেন, আমাদের পাথরঘাটা বামনা বেতাগির সাধারণ মানুষের প্রিয় মানুষ এই সুলতানা নাদিরা, তার হস্তক্ষেপ কিন্তু আমরা আশা করছি এবং তিনি কিন্তু এ ব্যাপারে কিন্তু ব্যাপক জোরদার ভূমিকা পালন করেছিলেন আমরা জানি, এবং তার মাধ্যমেই আশা করি যে এই দীর্ঘদিনের মানুষের স্বপ্ন, দীর্ঘদিনের মানুষের আশা যে কাকচিরা বেরিবাদ এবং কাকচিরা নয়, শুধু পাথরঘাটার এই নদীর বেষ্টিত অঞ্চলের যে টেকসই বেরিবাদ সেটি কিন্তু পূরণ হবে এবং সেটি কিন্তু বড় ধরনের বেরিবাদ হবে, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ, এমনটাই চাচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, আমরা একদম নদীর পাড়ে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি এবং নদীর পাড়ের যে অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা কিন্তু লাল যে পতাকা, যেটি কিন্তু আপনার বন্যার যে দুর্যোগকালীন সময় যে দেওয়া হয়, সেই পতাকা কিন্তু তিনটি পতাকা কিন্তু এখানে উঠতেছে পথ করে, এবং সেটি কিন্তু জানিয়ে দিচ্ছে যে মহাবিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 10 নম্বর বিপদ সংকেত, এবং এটি কিন্তু আজকে রাত 10টা নাগাদ কিন্তু এটি আঘাত আনতে পারে, এমনটাই বলছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং এই পরিস্থিতি কিন্তু আসলে গতিবেগ যেটি বাতাসে, সেটি কিন্তু আসলে 120 থেকে 140 কিলোমিটার বেগে কিন্তু বাতাসে দমকা হাওয়া শুরু হতে পারে। বেলাল হোসেন রকি কমেন্ট করেছে এবং আরও অনেকেই কমেন্ট করেছে। আমরা একটু কাছে গিয়ে আমরা আপনাদেরকে কমেন্ট করার চেষ্টা করবো, কিন্তু আমরা
বাতাসের কারণে কিন্তু আসলে আমরা আপনাদেরকে সঠিকভাবে কিন্তু তথ্য দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আপ্রাণভাবে যে আপনাদেরকে এই নদীর পাড়ে, বিশাল নদীর পাড় থেকে যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজিবির মাধ্যমে দুর্যোগ যে কালীন যে অবস্থান সেটি কিন্তু আসলে আপনারা উপভোগ করতে দেখতে পাচ্ছেন যে পতাকা উঠছেন, এবং এটি কিন্তু আসলে বিপদ সংকেত, এবং 1, 2, 3টি পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর টানিয়ে দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু আসলে দুর্যোগের কারণে এটি কিন্তু দেওয়া হয়। এবং এটা জানেন যে এখন বর্তমানে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, এবং সেটা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের আশেপাশে কিন্তু এখন কোনো সাধারণ মানুষ নেই, যারা ছিলেন তারা কিন্তু চলে গেছেন। এবং এমন একটা পরিস্থিতিতে এটি কিন্তু আসলে একটা ভয়াবহ পরিস্থিতি, এবং যেটি কিন্তু আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। তারপরে কিন্তু আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি যে সার্বিক বিষয় আপনাদেরকে তুলে ধরার জন্য। আমাদের কিন্তু বৃষ্টি হয়, এবং সে কারণে কিন্তু ক্যামেরা অনেক সময় লেন্সে পানি পড়ে যায়, সেখান থেকে কিন্তু মাঝে মাঝে পানি পুষতে হয়। আপনারা যারা যুক্ত আছেন আপনারা আমাদেরকে আমাদের লাইভটি একটু শেয়ার করে দেবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে লাইভটি শেয়ারের মাধ্যমে আপনাদের পার্শ্ববর্তী অন্য ভাই অথবা এই বিষয়টি দেখতে পারবেন, অন্য বোন অথবা এই বিষয়টি দেখতে পারবেন। এবং আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে আপনারা জানিয়ে দেবেন, যাতে করে আসলে অন্য মানুষ দেখতে পাচ্ছি কিন্তু আসলে বর্তমানে খুবই ভয়াবহ অবস্থানে রয়েছে। এবং ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আসলে আঘাত হানার রাত 10টার মধ্যে কিন্তু আঘাত হানতে পারে। খেপুপাড়া এই অঞ্চল থেকে কিন্তু 170 কিলোমিটার দূরে অবস্থান করছে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে আবহাওয়া অফিস থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের কথা বলবো লাইভের মধ্যে। উপজেলা প্রশাসনের মাধ্যমে কি ব্যবস্থা তিনি নিয়েছেন সেটি আপনাদেরকে আমরা সঙ্গে লাইভ সঙ্গে আমরা সরাসরি কথা বলবো পাথরঘাটার সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুযোগ্য জনাব রকুরুজ্জামান খানের সাথে, আমাদের সাথে তাকে লাইভে সরাসরি যুক্ত রাখবো। আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, অবশ্যই আপনারা তার কথা শুনবেন এবং কি পরিস্থিতি কথা বলে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমরা লাইভের ভিতরে আপনারা তাকে নিয়ে আসবো এবং তার কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা একটু তার সাথে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি, একটু লাইভে আপনারা ধরে ধরে লাইভে থাকবেন। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কথা বলার চেষ্টা করছি পাথরঘাটার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রকুরুজ্জামান খানের সাথে, যে আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে তার কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, এবং তা দুর্যোগের কি পরিস্থিতি, পাথরঘাটা কি বিষয়ে তারা উপজেলা প্রশাসন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গেই থাকবেন। সংকেত দেখিয়ে দিচ্ছে। কথা বলার চেষ্টা করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা রকুরুজ্জামান খানের স্যারের সাথে। তার সাথে কথা বলার জন্য এবং আপনাদেরকে সরাসরি পরিস্থিতি নিয়ে তার সাথে কথা বলবো এবং যে কি পরিস্থিতি সেটা জানানোর চেষ্টা করবো। তিনি আসলে অত্যন্ত ব্যস্ত মানুষ, মানে তিনি দুর্যোগকালীন সময় ব্যাপক কাজ করে যাচ্ছেন পাথরঘাটাবাসীর জন্য, সেই কারণেই হয়তো আমরা তারপর চেষ্টা করবো। আমরা কথা বলবো সিসি রয়েছেন, তার সাথে আমি কথা বলার চেষ্টা করি যে তিনি আসলে আমাদেরকে জানাবেন যে আসলে পাথরঘাটায় কী পরিস্থিতি, পাথরঘাটাতে তাদের কী ব্যবস্থা রয়েছে কথা এবং
তার মাধ্যমে তাকে আমরা জানানোর চেষ্টা করবো যে আসলে কি রয়েছে এবং তারা কি ব্যবস্থা এখন আমরা চেষ্টা করছি সিপিপির যিনি টিম লিডার রয়েছেন তার সাথে আমি কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কথা বলার চেষ্টা করব এবং তার সাথে আমি আপনাদেরকে লাইভে যুক্ত করে দেব যে আসলে তিনি আমাদেরকে জানাবেন যে আসলে পরিস্থিতি কি এবং পাথরঘাটার সর্বশেষ কি পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র কতগুলো রয়েছে এবং সেখানে কি পরিস্থিতি রয়েছে এবং এই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব পাথরঘাটার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মকসুদুল আলমের সাথে। আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? হ্যালো, আমি একটু সরাসরি রয়েছে এবং পাথরঘাটাতে আশ্রয় প্রকল্প রয়েছে, কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের বর্তমান পরিস্থিতি কি এবং কি সংবাদ আপনার কাছে রয়েছে? আমাদের এখানে পাথরঘাটায় 156টি আশ্রয় কেন্দ্র রয়েছেন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে সবগুলো খোলা রয়েছে। এখন বাতাসের গতিবেগ সন্ধ্যার পর থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে আপাতত কয়েকটা আশ্রয় কেন্দ্র খোঁজ গেছি। হ্যাঁ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আমরা দেখতেছি আমাদের একটা মসজিদ কিল্লা আছে, মসজিদ কিল্লা অনেক লোকজন উঠেছে। আমাদের আপাতত এই পর্যন্ত কাউন্টিং আছে 7,740 জনের মতো আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আমরা এখানে প্রায় আমরা শুকনা খাবারের ব্যবস্থা করেছি, শুকনা খাবারের চাল ওই মুড়ি, তারপর ফুল এবং টোস্টের জন্য। আর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আমরা বলে দিয়েছি তারা এলাকা থেকে তাদের এখান থেকে যেগুলা আশ্রয় কেন্দ্র আছে তারা ওইখানে শুকনা খাবার সাপ্লাই করবে এবং আমরা রাতে মোমবাতির ব্যবস্থা করেছি আর ব্যবস্থা করেছি আর কি। আচ্ছা, এই ছিল আপনার কাছে সর্বশেষ পরিস্থিতি আর কি। জি জি, আসলে বর্তমানের ঘূর্ণিঝড়ের যে অবস্থান সে সম্পর্কে পাথরঘাটার এই অঞ্চলে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে আসলে পাথরঘাটার মানুষ? না, এখানে আমরা যতটুকু বলছি এটা ঝুঁকিপূর্ণ এলাকা এবং ঝুঁকিপূর্ণ অবস্থা এখনো আছে। তবে যেটা আমরা চিন্তা করেছিলাম যে সন্ধ্যা নাগাদ আসার কথা, কিন্তু এটা আরেকটু দেরিতে আসতেছে। অথবা আমরা মনে করতেছি 11টা-12টার দিকে এটা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম পাথরঘাটার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমের সাথে যে পাথরঘাটার সর্বশেষ কি পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানার চেষ্টা করছি। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়েছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি পাথরঘাটার কালমেঘ ইউনিয়নের স্বনামধন্য সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যিনি কিন্তু আপনার এই দুর্যোগকালীন সময়েও কিন্তু কাকসিরার এই বেড়িবাঁধের সেখানে কিন্তু ছুটে আসছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই বেড়িবাঁধ ভাঙন এলাকায় তিনি আসছেন এবং সেখানে কিন্তু ছুটে আসছেন এবং এই এলাকার মানুষের কথা বলুন। আমরা কিন্তু তখন লাইভে ছিলাম দৈনিক আমাদের পাথরঘাটা থেকে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা দৈনিক আমাদের পাথরঘাটা থেকে ফেসবুক লাইভে রয়েছি। ভাঙনের যে বিষয় সেটি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সাথে কথা বলেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কথা বলেছি। আপনি যদি সামনে আসছেন আমরা একটু জানবো যে বর্তমানে পাথরঘাটার দুর্যোগের ব্যাপারে আসলে কি পরিস্থিতি আপনি জানেন এবং আসলে আপনাদের কাছে কোনো রকমের তথ্য রয়েছে কিনা? আমি বেগম নূর আফরোজা হেপি। আজকে পাথরঘাটার যে দুর্যোগপূর্ণ 2টার দিকে পদ্মা সেতুর আবাসন প্রকল্প এরিয়ায় পানিতে ডুবে গেছিলো। ওই এলাকায় আমি দেখছি ওইগুলো ঘরবাড়ি এবং রাস্তাঘাট পানির স্রোত রাস্তার উপর থেকে বয়ে গেছে। এবং এরপরে আমি হরিণঘাটা গেছিলাম। হরিণঘাটা থেকেও কিছু মাছের ঘের, তারা মাছ চাষ করছে, ওদের ঘেরগুলো মাটি বৃষ্টির স্রোতে
মাটিগুলো খুলে পড়ে যায়, মোদের মাছগুলো বিভিন্ন জায়গায় ছোটো ছোটো হয়ে বের হয়ে গেছে। এরপরে আমি জিনতলা গেলাম, ওখানেও সেই খুব ভয়াবহ অবস্থা, একেবারে নদী খুব গরম এবং লোকজন আশ্রয় প্রকল্পে যাওয়ার জন্য আমরা সকল রাস্তায় মোড়ে মোড়ে ঘুরে ঘুরে সকল লোকজনকেও বলে আসছি। এরপরে আমি যখন বাসায় আসছি বিকেল 5টার দিকে, তখন শুনলাম কাকচিড়ে বেরিবেদের কথা। তা বাসায় এসে আমি একটু খাবার খেয়ে এবার বের হয়ে আসলাম মাগরিবে। কাকচিড়ে নাকি বেরিবেদটা ছুটে গেছে সেইটা দেখার জন্য। যে অবস্থা, এটা আসলে দীর্ঘদিনে কিন্তু মানুষের কিন্তু দাবি। এখানে এতক্ষণ আমাদের সাধারণ মানুষ বলেছেন যে কাকচিড়া দীর্ঘদিন কিন্তু তারা দাবি করছেন যে একটা টেকসই বেরিবাদ। তো শুধু কাকচিড়া আপনি যে কালমাগা ইউনিয়ন থাকেন, যে কালমাগারও কিন্তু একটা অংশ কিন্তু বেরিবাদের এরিয়া আছে। জি জি জি। সদর ইউনিয়নের রুইটা বন্ধ এলাকা, চরদন ইউনিয়নের জিনতলা, আমাদের উপজেলাটাই তো বিষখেলি এবং বলেশ্বর নদীর মাঝখানে, যার জন্য এক অংশে বিষখেলি নদীতে পড়ে গেছে সকল ইউনিয়ন, রায়হানপুর, কাকচিড়া, কালমেগা, পাথরঘাটা। আবার বিষখেলিতে এটা বলেশ্বরে রয়েছে চরদনি, কাঁঠালতলি এবং নাচনাপাড়া ইউনিয়নের কিছু অংশ বেরিবেদের এরিয়ায় রয়েছে। যার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন আমাদের দেশে আসে, তখন সাধারণ জনগণ সকলে ছুটোছুটি বিভিন্ন ভাবে বেরিবেদের কারণেই। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক প্রকল্প নিয়ে বাস্তবায়ন করেছে। আমি আশা করি যদি আমার উপজেলা পরিষদে, আমার পাথরঘাটা উপজেলা থেকে আমি নির্বাচিত হই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ এবং তার সহযোগিতা নিয়ে আমার এলাকায় যে বেরিবেদগুলো আছে, মন্ত্রী মহোদয় যা আছে তাদের সাথে পরামর্শ করে আমি চেষ্টা করব যাতে দেশের মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। আমরা কিন্তু মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন যাবৎ পাথরঘাটা এই মানুষের যে যাতে করে বেরিবাদটি যেন তারা দ্রুত পায়। এই ব্যাপারে আসলে আপনার পদক্ষেপ যেহেতু আপনি নিচ্ছেন, আপনারা আশা করি যে আপনি শুধু একা নন, আমাদের এখানে যারা এমপি মহোদয় রয়েছেন তিনি এ ব্যাপারে সদয় দৃষ্টি আকর্ষণ করবেন এবং যারা সামনে উপজেলা নির্বাচনে বিজয়ী হবেন, আপনি বা যেই হন না কেন, আমরা তাদের কাছে জনগণের সাধারণ মানুষের দাবি এবং আমাদের গণমাধ্যমের দাবি যাতে করে এই বেরিবাদগুলো যেন একটা টেকসই একটা বেরিবাদ হয়। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সাথে এখন যুক্ত ছিলেন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান জেলা পরিষদের নির্বাচন করছেন যিনি চেয়ারম্যান পদে, তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানের এই বেরিবাদটি আসলে খুবই দরকার এবং এই বেরিবাদটি কিন্তু আসলে মানুষের জনগণের দাবি এবং তাদের এই বেরিবাদটি কিন্তু আসলে প্রার্থী যখন বিজয় হবে করে দেওয়ার জন্য আশ্বাস করেছেন। আমরা আপনাদেরকে ছিলাম, আমাদের কাছে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে এই তথ্য এটাই শেষ নয়, আমরা রাতে আরও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছিলাম। আমরা কিন্তু দৈনিক আমাদের পাথরঘাটা থেকে কিন্তু আমরা সর্বশেষ আপডেটটা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে থাকি, শুধু আজকে বন্যাই নয়, সর্বসময় কিন্তু আমাদের দৈনিক আমাদের পাথরঘাটা থেকে প্রতিনিধি রয়েছেন নাজমুল সৈকত, তিনি কিন্তু আসলে আবহাওয়ার ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সবসময় দিয়ে থাকেন এবং জেলের পাথরঘাটার জেলে মানুষেরা কিন্তু আমাদের কাছ থেকে তথ্য নিয়ে থাকে। তো সেক্ষেত্রে দৈনিক আমাদের পাথরঘাটা থেকে অবশ্যই পেজটিকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং দৈনিক আমাদের পাথরঘাটাকে এই আজকে লাইভটিকে শেয়ার করে নেবেন এবং আপনারা যারা দেখছেন, আপনারা প্রায় অনেক আমরা দেখতে পারি 1000 মানুষ প্রায় উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা লাইভে যুক্ত রয়েছেন এবং আপনারা যারা রয়েছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। এই জন্য দৈনিক আমাদের পাথরঘাটা পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে, এই বন্যার মধ্যে, দুর্যোগের মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি। আপনাদের কাছ থেকে এতটুকু সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু আজকে চাই যে আপনাদেরকে আমরা তথ্য দিব, আপনাদেরকে আমরা গুরুত্বপূর্ণ পাথরঘাটার বাসীর মানুষের সকল দুঃখ দুর্দশা নিয়ে আমরা কিন্তু কাজ করতে চেষ্টা করে যাচ্ছি এবং আজকের কিন্তু এই বন্যার মধ্যে কিন্তু আমাদের সাংবাদিকরা কিন্তু আমরা সেখানে ছুটে এসেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। যারা লাইভটাকে দেখছেন অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আমরা শেষ করতে চাই কিন্তু আসলে তারপর শেষ করতে পারছি না, কারণ পরিস্থিতি কিন্তু যতটাই রাত গভীর হচ্ছে ততটাই কিন্তু আস্তে আস্তে করে পরিস্থিতি খারাপ হচ্ছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। আমরা যেহেতু লাইট আমাদের কাছে চলে আসছে, আমরা একটু নদীর পাড়ে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো
বেড়িবাঁধের ভাঙনের যে অবস্থা, আপনারা অনেকেই দূরে রয়েছেন, অনেকে জনপ্রতিনিধি